নমস্কার, অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি। সূর্যদেবের রাশি পরিবর্তন করে যাচ্ছে কুম্ভ রাশিতে, তাতে মকর রাশির জাতক জাতিকারা কী ফল পাবে এবং কোন উপাচার করলে আরও এই গোচরের সুফল বৃদ্ধি পাবে। তবে গ্রহের রাশি পরিবর্তন সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। মকর রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, তারা যেন এই গোচর চন্দ্ররাশি অনুসারেই দেখে। বর্তমানে মকর রাশির 7.5 তৃতীয় পর্ব চলছে, যেটা 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। কর্মপ্রধান ন্যায়ের দেবতা শনিদেবের সাধারণ রাশি এই মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা কর্ম ছাড়া জীবনে কিছুই বুঝে না। এরা জীবনে প্রচণ্ড স্ট্রাগল করে এবং কর্ম করে সমস্ত কিছু পেতে চায়, সামনের দিকে এগিয়ে যেতে চায়। সমাজে এদের মানচিত্র তৈরি হয় এদের নিজের কর্মের দ্বারা। এরা দয়ালু হয় এবং সময়কে এরা যথেষ্ট মূল্য দেয়। অন্যদের দেখে এদের হিংসাভাব খুব কমই উৎপন্ন হয়, বরঞ্চ এদের সামনে যদি কেউ কর্ম করে এগিয়ে যায় কিংবা নিজের মান সম্মান প্রতিষ্ঠিত করে, এরা কিন্তু কোনো সময় তাদেরকে হিংসা করে না এবং তাকে অনুসরণ করে এবং তার পথ ধরে নিজেকেও তার সমকক্ষ করে তোলার চেষ্টা করে। মোট কথা, এরা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের যথেষ্ট সম্মান করে এবং তাদের অনুসরণ করে তাদের পথ ধরে নিজেকেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এরা নিজের কর্মের দ্বারাই নিজের পরিচয় স্থাপন করে। এবার সূর্যদেবের এই পরিবর্তনে মকর রাশির কে ছেড়ে সূর্যদেব চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, যেখানটাতে শনিদেব স্বয়ং রয়েছেন এবং শনিদেব এবং সূর্যদেবের জুতি তৈরি হবে। সূর্যদেব এখানটাতে 14ই মার্চ পর্যন্ত অবস্থান করবে। কোন কোন ক্ষেত্রে এই গোচরে মকর রাশির ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে সেটা তো আলোচনা করব, এবং তার সাথে বলবো একটাই কথা, যে সূর্য আপনাদের রাশিকে ছেড়ে এগিয়ে যাওয়াটাই এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভালো। কারণ কোনোভাবে সূর্য আর শনির জুতি মকর রাশির ক্ষেত্রে অতটা ভালো না। সূর্য যত এগিয়ে যাবে তত ভালো। তবে এবারের যে গোচরটা হচ্ছে সূর্যদেবের, সেই গোচরে মকর রাশির ক্ষেত্রে গ্রহের যে অবস্থান সেটা কিন্তু আবার অন্যরকম মানচিত্র এবার তৈরি হয়েছে। সেটা হচ্ছে রাশির উপরে উচ্চ মঙ্গলের অবস্থান, তার সাথে বুধ এবং শুক্র রয়েছে। অর্থাৎ রাশির উপরেই কিন্তু তিনটি গ্রহ একসাথে বসে রয়েছে। রাহু রয়েছে তৃতীয় ঘরে, পরাক্রম ঘর, পুরুষত্বের ঘর। কেতু রয়েছে আবার ধর্মের ঘরে, তার সাথে গুরুদেব চতুর্থ ঘরে বসে রয়েছে। মকর রাশির ক্ষেত্রে কেন্দ্রের যে প্রভাব এবং তার শুভ্রতা যেভাবে গুরু বৃদ্ধি করছে এবং গুরুর উপরে আবার উচ্চ মঙ্গলের দৃষ্টি, তাতে গুরুর বলে কিন্তু আবার বৃদ্ধি পেয়ে গেছে। তার সাথে কিন্তু কেন্দ্রের প্রভাব আরও শুভ্রতা আরও প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে শুক্র এবং বুধের জুতিতে মহালক্ষ্মী ধনযোগ তৈরি হয়েছে। এই অল্প দিনের গোচরে মকর রাশির জীবনে অনেক অসম্ভব জিনিসই সম্ভব হয়ে যাবে। চারিদিকে মকর রাশির জয়ের পতাকা উড়বে। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছেন আমাদের বুধদেব। পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হচ্ছেন শুক্রদেব। সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। উচ্চ অবস্থায় রাশির উপর এই তিনটি গ্রহ অবস্থান করছে। অতএব মকর রাশি যে কাজ করবে সেই কাজে কিন্তু ভাগ্য যথেষ্ট সাথ দিবে। কর্মক্ষেত্রে বিশাল সফলতা পাবে, যথেষ্ট লাভ পাবে। যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে তারাও বিশেষ লাভ পাবেন। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু বড় পদ পাওয়ার একটা আশা রয়েছে। মোট কথা, আপনি যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, সূর্যের এই রাশি পরিবর্তনে এবং মকর রাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহের অবস্থান, তাতে মকর রাশির জাতক জাতিকারা সব দিক থেকে লাভবান হবে। যখন রাশির উপরে ভাগ্যের অধিপতি বুধ, কর্মের অধিপতি শুক্র এবং উচ্চ মঙ্গল অবস্থান করেছে, অতএব মকর রাশির ক্ষেত্রে এই অল্প দিনের সময়কাল হলেও কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা জায়গা জমি নিয়ে ব্যবসা করছেন তারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন এই রাশির গ্রহের অবস্থানের জন্য।
মকর রাশির জাতক জাতিকাদের বলবো যে এত সুন্দর রাজ্য খুব অল্প কয়েকদিনের জন্যই তৈরি হয়েছে। প্রত্যেকটা কাজে এই রাশির জাতক জাতিকারা এতটা এনার্জি পাবে কাজ করতে উচ্চ মঙ্গলের জন্য, এবং প্রত্যেকটা কাজে ভাগ্যের স্বাদ পাবে, যথেষ্ট লাভ পাবে। এ গোচরে আপনার পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে 7ই মার্চের পর আবার কিন্তু শুক্রদেব রাশি পরিবর্তন করবে। সূর্যদেব রাশি পরিবর্তন করে গেছে কুম্ভ রাশিতে, সেখানটাতে কিন্তু শনিদেবের সাথে জুতি তৈরি হয়েছে। সূর্যদেব মকর রাশির ক্ষেত্রে হচ্ছে অষ্টম ঘরের অধিপতি। অষ্টম ঘর থেকে আমরা কিন্তু আয়ু মৃত্যুকে দেখি। যদি কোনো গ্রহ তার নিজের ঘরকে দেখে ফেলে, শাস্ত্র বলে সেই ঘরের কিন্তু বল বৃদ্ধি হয়ে যায়, ফলে বৃদ্ধি লাভ করে। সূর্যদেব হচ্ছেন অষ্টম ঘরের অধিপতি। সূর্যদেব হচ্ছেন আমাদের আত্মা। আত্মার কিন্তু কোনোদিন মৃত্যু হয় না। তো অষ্টম ঘরের সূর্যদেবের, যার জন্য অষ্টমের সূর্যের কোনো দোষ লাগে না। তার সাথে গুরুদেবের যে অবস্থান, গুরু বৃহস্পতি আমাদের এই মকর রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করেছে, আর চতুর্থ ঘরে অবস্থান করে আবার কিন্তু অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে। তার ফলে অষ্টম ঘরে শুভ্রতা বৃদ্ধি পাচ্ছে, এবং একসাথে আবার শনিদেব, সূর্যদেব আর গুরুদেবের একসাথে অষ্টম ঘরে দৃষ্টি পড়ছে। তো অষ্টম ঘর তো অ্যাক্টিভ হয়ে গেল, তো জাতকের কিন্তু আয়ু বৃদ্ধির কাজ করবে। কিন্তু শনির সাথে যেহেতু সূর্যদেবের এই জুতি, তাতে কিন্তু পিতা পুত্রের সাথে মতবিরোধের একটা বিশাল সম্ভাবনা রয়েছে। হয়তো পিতার সাথে অশ্লীল ভাষায় কথা বলবে, কিংবা পিতা পুত্রকে সহ্য করতে পারবে না, কিংবা জাতকের চোখের ডিস্টার্ব হবে, চোখের অসুবিধা হবে দেখতে, কিংবা দাঁতের অসুখে ভুগবে। মুখের ভাষার উপর কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই গোচরে। তর্ক বিতর্ক হওয়ার বিশাল একটা সম্ভাবনা রয়েছে, কারণ বুধদেব আবার রাশির উপর বসে রয়েছে। বাণীর কারক কিন্তু বুধদেব। তো বুধ যখন রাশির উপর বসে রয়েছে, একটা কিন্তু তর্ক বিতর্ক এরকম কিন্তু হয়। সূর্যের এই রাশি পরিবর্তনে মকর রাশির অতটা ভয় পাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। শুধু মুখের ভাষা যেখানটাতে কথা বলবেন, সেখানটাতে মিষ্টতার সাথে কথা বলবেন। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় এমন ভাষা প্রয়োগ করবেন না। আত্মীয় স্বজনদের সাথে কিন্তু মিষ্ট ভাষায় কথা বলবেন। সূর্যদেবের গোচরে আমি মকর রাশির জাতক জাতিকাদের বলবো শাস্তিক আহার গ্রহণ করতে। নিজেকে কিন্তু মদ মাংস থেকে দূরে সরিয়ে রাখুন, কারণ সূর্যদেবের গোচর, তার সাথে আবার কিন্তু আপনাদের 7.5 তৃতীয় চরণ চলছে। প্রত্যেক দিন সকালে সূর্যকে অর্ঘ্য অবশ্যই প্রদান করবেন। তার সাথে বলবো সূর্যদেবের কিন্তু শিষ্য হচ্ছেন আমাদের এই হনুমানজির প্রত্যেক দিন দর্শন করবেন। হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন। মোট কথা নিজেকে হনুমানের কাছে সমর্পণ করবেন, দেখবেন এই গোচর ভালো হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হনুমানের চালিসা পাঠ করার আগে অবশ্যই কিন্তু শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন, তারপরে কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন। আমি প্রত্যেকটি ভিডিওতেই বলছি শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্র আপনারা ফলো করেন, দেখে নিন, আমার আগের ভিডিওগুলিতে আছে। প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করে কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।